দাদা আর পারছি না, গাড়িটা থামাও। গুড্ডুদা, এই হঠাৎ করে কি হয়ে গেল ওর আবার দাদা? কাল রাতে হয়তো উল্টো পাল্টা খেয়ে ফেলেছে, ফুড পয়জনিং হয়ে গেছে। তেমন কিছু হয়নি ধর্মেশ, আমি তো তোরকে ওখানে ছেড়ে দিয়ে জব্বলপুর ফিরেই ডাক্তার দেখাবো। আপনি আমাদের জন্য এত আপ ডাউন করেছেন বিবেক দাদা। স্বাতি ম্যামের জন্য এটুকু করবো না? চলো গুড্ডুদা। বিবেক দাদা, যদি তোমার শরীর ভালো না লাগে তাহলে তুমি বমি করে নাও না, এরকম চেপে রাখা কিন্তু উচিত নয়। না ঠিক আছে ঠিক আছে। কি না না গুড্ডুদা, তুমি গাড়ি দাঁড় করাও প্লিজ। আরে কোনো দরকার নেই। আরে কি না না করে নাও না গুড্ডুদা, তুমি গাড়িটা দাঁড় করাও তো। আচ্ছা বিবেক দাদা, আস্তে আস্তে দাদা। তোমার শরীর মনে হচ্ছে বেশি রকমের খারাপ হয়ে গেছে। সামনের বড় জায়গায় কোনো ডাক্তারবাবুকে দেখাবে? না না না, কোনো দরকার নেই। তোমরা কারা? কি আপনারা? বাচ্চাটাকে ছেড়ে দাও। পেছনে সর, নইলে দুজনকে খতম করে দেবো। চল তাড়াতাড়ি চল, তোল। চল 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 চল। ভাই ভাই দাঁড়া বলছি। আরে বাচ্চারা নেই, কোথায়? দাদা এর অনেক রক্ত বেরিয়ে গেছে। তাড়াতাড়ি তোলো ওকে, গাড়িতে তোলো। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। এখানে একদম এখানেই গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম স্যার। এখানে স্যার এই দেখুন, এখনো রক্ত পড়ে রয়েছে স্যার। স্যার বাইকে চড়ে হেলমেট পরে দুটো লোক ওই দিক থেকে এলো, ওই দিক থেকে। তারপর এখানে এসে এখান থেকে হরিশকে উঠিয়ে ওই দিকে পালিয়ে গেছে স্যার, ওই দিকে। ওইদিকে? হ্যাঁ। মঞ্জু তুমি এখানটা সামলাও, আমি ওদিকটা গিয়ে দেখে আসি। ওকে স্যার। ধর্মেশ দা ওর পিছনে, হ্যাঁ। আর আমি ব্যাস এই 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 জায়গাতে দাঁড়িয়েছিলাম। হরিশ গাড়িতে একা ছিল কেন? ওটাই তো আমি বলছি না ম্যাডাম। কি হয়েছিল, বিবেকদার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, ওনার বমি হচ্ছিল বারবার। তো ধর্মেশ দা আমাকে গাড়ি দাঁড় করাতে বললো। বিবেকদা গাড়ি থেকে নেমে ওই গাছের কাছে গেছেন বমি করবার জন্য। ধর্মেশ দা তারপরে নামলো জল নিয়ে ওকে হেল্প করতে। আমি একটু হাত পা ছাড়ানোর জন্য এইটুকু মাত্র এগিয়েছি, হঠাৎ দেখছি বাইক করে দুটো লোক আসছে। বাইকের নাম্বার নোট করেছেন? ম্যাডাম কে খেয়াল করবে? রাটোর একটু দৌড়া, আধা ঘন্টা লেটে চলছি আমরা। ভেড়াঘাট আর আশেপাশের সমস্ত থানাকে ইনফর্ম করে দাও। বাচ্চাটার নাম হলো হরিশ আর ওর বয়স 10 বছর। ও ক্রিম কালারের টি শার্ট পরেছে আর ব্ল্যাক কালারের হাফ প্যান্ট। বাইকটা কালো রঙের ছিল আর দুজনের মাথাতেই হেলমেট ছিল। না, বাইকের নাম্বার নেওয়া হয়নি। ভেতরের সমস্ত রাস্তায় আর হাইওয়ে চেক পয়েন্টে পেট্রোলিয়াম টিমকে অ্যালার্ট থাকতে বলবে। প্রীতি বৌদি, আপনি এক্ষুনি চলে আসুন, ধর্মেশের অবস্থা ভালো নেই। কিন্তু বিবেকদা, কি হয়েছেটা কি সেটা বলো। আমরা যখন জব্বলপুর থেকে আসছিলাম তখন দুটো লোক হরিশকে তুলে নিয়ে গেছে। কি? কারা কারা ছিল?
করেছিল ওরা? সেটা তো আমি জানি না প্রীতিবৌদি, তবে ওরা ধর্মেশকে ছুরি মেরে পালিয়েছে। হে ভগবান, কিন্তু এটা কিভাবে হলো? কে করলো এসব? কিছু তো বলো বিবেকদা। প্রীতিবৌদি, ধর্মেশ এখন অপারেশন থিয়েটারে রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই হাসপাতালে চলে আসুন। আমি মোহনবাবুকে ফোন করছি। ডিম্পল, কি হয়েছে দিদি? আমি তো এখন খেলবো। চল, আমাদের এখন বেলাঘাট যেতে হবে। কিন্তু দিদি, আরে চল তাড়াতাড়ি। কি বলছো কি বিবেক? কখন হলো? 1 ঘন্টা আগে আমরা জব্বলপুর থেকে নার্সিংপুরের দিকে যাচ্ছিলাম ধর্মেশ আর হরিশকে বাড়ি ছাড়তে। বেড়াঘাটে পৌঁছানোর আগেই এখন কোথায় আছো তুমি বিবেক? বেড়াঘাটের একটা হাসপাতালে। ধর্মেশ এখন আইসিইউতে। কিন্তু ওরা হরিশকে কেন তুলে নিয়ে গেল? জানি না মোহনবাবু। পেশেন্টের নাড়িভুড়ি বাইরে বেরিয়ে গেছিল, ও কথা বলার কন্ডিশনে নেই, ও এখন অজ্ঞান আর অপারেশন এখনো চলছে। আর ধর্মেশের সঙ্গে যে বিবেক এসেছিল ও? বিবেক স্টেবল, স্টোমাকে আঘাত লেগেছে, আপনি কথা বলতে পারেন ওর সঙ্গে, জেনারেল ওয়ার্ডে আছে। স্যার, হরিশের জন্য সমস্ত থানায় রেড অ্যালার্ট লাগিয়ে দিয়েছি। সিনহা স্যার আর বাকি পেট্রোলিয়াম টিমও ওর খোঁজ চালাচ্ছে। কোথা থেকে ফিরছিলে তোমরা? জব্বলপুর স্যার। সকাল সকাল ধর্মেশ দা আর হরিশকে নার্সিংপুর থেকে উঠিয়েছি। কি কাজ ছিল? ভিসার জন্য। ভিসা? কোথাকার? কার? ধর্মেশের নাকি? না না স্যার, ধর্মেশের তো শুধু সাইনের দরকার ছিল, ভিসা তো হরিশের করার কথা ছিল। ভিসা? 10 বছরের বাচ্চার ভিসা? হ্যাঁ স্যার, হরিশের প্যারিসে যাওয়ার ভিসা তৈরি হচ্ছিল। হরিশ আর ধর্মেশকে ওদের গ্রামে ওই নার্সিংপুরে নামাতে গিয়েছিলাম। আমার বমি পাচ্ছিল বলে ধর্মেশ গাড়িটা থামায়, তখন এই কাণ্ডটা ঘটে গেল স্যার। কি খবর সিনহা? স্যার, আমি বেড়াঘাটা আর আশেপাশটা পুরোটাই ভালো করে স্ক্যান করছি। পেট্রোলিং এর 3টে টিমও রয়েছে আমার সাথে। আরো ভেতরে ঢোকো সিনহা। ব্যাপারটা অদ্ভুত লাগছে। নাসিমপুরের একটা গরিব ছেলে, তাও 10 বছরের, তার প্যারিস যাওয়ার কথা চলছিল। প্যারিস? জব্বলপুরে ভিসা করতে গিয়েছিল। আমি এটা বুঝতে পারছি না হরিশকে কেন তুলে নিয়ে গেল ওরা। পাসপোর্টের সাথে অ্যাডাপশনের কাগজ আছে আর গার্জিয়ানশিপেরও পেপার রয়েছে। মনে হচ্ছে প্যারিসের কোনো পার্টি হরিশকে অ্যাডাপ্ট করেছে। পার্টির নাম স্বাতি মেহরা। নমস্কার স্যার। নমস্কার। আমি মোহন, ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান। বলুন। স্যার, হরিশের কোনো খোঁজ পেলেন? আপনি হরিশের আত্মীয় হন? না স্যার, আমি তো শুধু ওর অ্যাডাপশন করিয়েছিলাম প্যারিসে। বিবেকেরও ফোন এসেছিল, ধর্মেশকে কেউ ছুরি মেরেছে। ধর্মেশের অপারেশন চলছে। মোহনবাবু, এই প্যারিসে স্বাতি মেহরা, এই অ্যাডাপশন একটু পরিষ্কার করে বলবেন যে ব্যাপারটা কি? থামো থামো, গাড়ি থামাও, পেছনে নাও তাড়াতাড়ি। এটাই মনে হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা খোলো, তাড়াতাড়ি ফাস্ট। স্যার, সিনহা স্যারের ফোন এসেছিল, উনি হরিশকে পেয়ে গেছেন। কোথায় পেয়েছে ওকে? কিডন্যাপিং সাইট থেকে 15 কিলোমিটার দূরে। হরিশ ঠিক আছে না? ওটা ধরা পড়েছে? হামলাকারীদের আর দেখা যায়নি। আর স্যার, হরিশকেও ছুরি মেরেছে। কেমন আছে ও? সিনহা স্যার বলছিলেন খুব একটা ভালো অবস্থায় নেই। হরিশ, হরিশ, বাচ্চা জ্ঞান হারাচ্ছে, তাড়াতাড়ি ভাগা রাঠোর। হরিশ পিতাহারা সন্তান। ওর বড় দিদি প্রীতি, জামাইবাবু ধর্মেশ, যার এখনো অপারেশন চলছে, সব থেকে ছোট ডিম্পল,
ব্যাস এরাই হরিশের আপনজন। এখানে যদি হরিশের এতজন থাকে তাহলে ওকে কেন যেতে হচ্ছিল, তাও ওই প্যারিসে? স্যার আসল কথা হলো আমার ছেলে সানি পড়াশোনার জন্য প্যারিস গেছিল। সেখানে ওর পরিচয় স্বাতি মেহরার সাথে হয়। অত্যন্ত ভালো মহিলা। উনি যদিও ভারতীয় কিন্তু প্যারিসে বড় হয়েছেন। ওই ভদ্রমহিলাই আমার ছেলে সানিকে চাকরি পাইয়ে দেন। আসল ব্যাপারটা হলো স্বাতি দেবীর বিয়ের বয়সটা পেরিয়ে গেছিল আর তার মন একটা বাচ্চার জন্য ছটফট করছিল। আচ্ছা, সেই জন্য উনি অ্যাডপ্ট করতে চান? হ্যাঁ স্যার, স্বাতি দেবী আমার ছেলেকে বলেছিলেন যে কোনো গরিব ভারতীয় শিশুকে দত্তক নিতে চান। আর সানি এই কথাটা আমায় জানায়। আপনি হরিশকে কি করে চিনলেন? ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু এই এলাকার আমার অনেক জানাশোনা আছে, অনেক বন্ধু বান্ধব আছে এখানে। আমি এই কথাটা বলি কোনো ভালো পরিবারের বাচ্চা থাকলে জানাতে। আমার এক বন্ধু আছে রতন দাস, ও হরিশের জামাইবাবু ধর্মেশকে চেনে। আপনি একটু আগে বলেছেন ওর বাবা নেই। হ্যাঁ, কিন্তু ওর মা কোথায়? যে বড় করে তাকেই তো মা বলে না। তো ব্যাস, হরিশের বড় দিদি প্রীতিকেই ওর মা মনে করুন। হরিশের বাবার মৃত্যুর পর হরিশের মা 3টে বাচ্চাকে ছেড়ে চলে যায়, দ্বিতীয় বিয়েও করে। পরে হরিশ আর ডিম্পলের দেখাশোনা ধর্মেশ আর প্রীতি মিলেই করেছে। কিন্তু মোহনবাবু, একটা গরিব 10 বছরের বাচ্চার শত্রু কে হতে পারে? গরিব নয়, খুবই গরিব। মোহনবাবু, 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 হরিশ কোথায়? আমার ভাই। শান্ত আমার স্বামী শান্ত ধর্মেশ শান্ত কোথায়? শান্ত আমা শান্ত। এই প্রীতি যার কথা বলছিলাম আমি আপনাকে। প্রীতি, আপনার স্বামী ধর্মেশের অপারেশন চলছে। আপনার ভাই হরিশকে পাওয়া গেছে, ওকেও হসপিটালে আনা হচ্ছে। হরিশকে হাসপাতালে? ওর ওপরেও হামলা হয়েছে। এসব কি হচ্ছে? কে করছে এসব? আমার ভাই কোথায়? আমার সাথে দেখা করতে চাই। কোথায় ওরা? একবার কিছু বলুন না। হরিশ, 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 দেখো কত রক্ত বেরোচ্ছে। হরিশ চোখ খোল, এত রক্ত কেন বেরোচ্ছে? হরিশ, হরিশ চোখটা খোল। হরিশ, হরিশ, হরিশ চোখটা খোল। একে কেন মারলো? এ কারো কি ক্ষতি করেছে? কোনো আইডিয়া নেই স্যার। বাচ্চারা নিজেই জঙ্গল থেকে এগিয়ে আসছিল এদিকে। বেশ রক্ত বেরিয়েছে ওর পেট থেকে। খুব বাজেভাবে স্ট্যাবিং করা হয়েছে স্যার। স্যার, ধর্মেশ হরিশকে বাঁচাতে গেলে ওকে স্ট্যাব করেছে, এটা তো বুঝতে পারছি। কিন্তু একটা বাচ্চাকে কিডন্যাপ করে 2 ঘন্টা পরে 15 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ছুরি মেরে ছেড়ে দিল, এই ব্যাপারটা বুঝলাম না স্যার। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ডিটেলসও কিছু নেই। সবার আগে যতগুলো পেট্রোলিং টিম আছে, যতগুলো, সবাইকে লাগিয়ে দাও ওই 2জনের পিছনে। স্যার শুনেছি ধর্মেশের নাড়ি ভুড়ি বার করে দিয়েছে। বাচ্চারা অনেকটা ওরকম। স্যার এই ধরনের স্ট্যাবিং কোনো প্রফেশনাল খুনিই করতে পারে। 10 বছরের গরিব বাচ্চার সুপারি? স্যার, হরিশ প্যারিস যাচ্ছিল। হ্যালো মোহন বাবু, কেমন আছেন আপনি? স্বাতি দেবী, খারাপ সংবাদ আছে। কি হয়েছে মোহন বাবু? ভিসা অফিসে কোনো প্রবলেম? না না, ওই ভিসা অফিস থেকে ফেরার সময় ওই ধর্মেশ আর হরিশের উপর অ্যাটাক করা হয়েছে। অ্যাটাক? হঠাৎ অ্যাটাক কেন? হ্যাঁ বাবা, হরিশের কন্ডিশন কেমন এখন? হরিশের অপারেশন এখনো চলছে, ধর্মেশের হয়ে গেছে, ওকে আইসিইউতে শিফট করা হয়েছে। বাবা, তুমি আমাকে টাইম বাই টাইম খবর দিতে থেকো, আর যদি কোনো দরকার পড়ে তাহলে আমি আর স্বাতি ইন্ডিয়া চলে আসবো। না না বাবা, ভারতে আসার কোনো দরকার নেই, আমি আছি না, সব সামলে নেব। সানি বাবা, একটা ব্যাপার আমার খুব খারাপ লাগছে। আমাদের কাছে থাকাকালীনই এমন হলো? জানি না, আমার এমন মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। স্বাতি, ডোন্ট ওয়ারি, বাবা আছে তো ওখানে, সব ঠিক হয়ে যাবে। হরিশের অপারেশন এখনো চলছে, একটু টাইম লাগবে। আমরা কি একবার দেখতে পারি? সরি, আপনি এখন দেখতে পাবেন না। আপনি প্লিজ বসুন। ডক্টর, হরিশ বাঁচবে তো? দেখুন, এক্ষুনি কিছু বার। ডক্টর, হরিশ বাঁচবে তো? দেখুন, এক্ষুনি কিছু বলতে পারছি না।
না স্যার, আমরা তো কিচ্ছু জানতে পারিনি। কেউ যদি আমাদের পিছু নিয়ে থাকে। গুড্ডু যে এলাকায় তুই গাড়ি থামিয়েছিলে না, এলাকাটা এতটাই ফাঁকা যে হত্যাকারীদের জন্য টার্গেটটা ছিল হাতের মোয়া। না 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 স্যার, আমি গাড়ি দাঁড় করাইনি। আমরা যখন ওখান দিয়ে যাচ্ছিলাম বিবেকদার বমি পেয়ে গেছিল, তো ধর্মেশদা আমাকে বললো গাড়িটা দাঁড় করাও। আমাকে গাড়ি দাঁড় করাতে হলো। কেউ হরিশকে কেন কিডন্যাপ করবে? হরিশকে কিডন্যাপিং করে খুনেরও চেষ্টা করা হয়েছে ধর্মেশ। আমার মনে হয় না হরিশকে কেউ মুক্তিপণের জন্য তুলে নিয়েছিল। কিন্তু আমরা কিভাবে মুক্তিপণ দেবো সাহেব? আমাদের কাছে তো সামনের মাসে খাবার মতো মুদিখানাটুকু নেই। আমি জানি, তাই তো জিজ্ঞেস করছি। মুক্তিপণ না হলে কি হতে পারে? আপনাদের কারোর সঙ্গে কোনো শত্রুতা? ম্যাডাম, আমি তো সানির বন্ধু। আমি নিজেই প্যারিসে থাকতাম, ওখানে চাকরি করতাম। 5 মাস আগেই আমার ভিসা এক্সপায়ার হয়, এই জন্য এখানে আমি। তো সানি হরিশের ভিসা করার ব্যবস্থাটা তোমায় করতে বলেছিল? সানি আর সোয়াতি দুজনেই আমার ভালো বন্ধু। আমি ওদের জন্য এখানে কোঅর্ডিনেট করছিলাম মোহনবাবুর সঙ্গে। সানির ড্যাডি উনি। আমরা সবাই কত খুশি ছিলাম হরিশ বিদেশে যাবে, ওখানে গিয়ে পড়াশোনা করবে। 2 বছর আগে আমরা ভাবতেও পারিনি এরকমটা হবে। 2 বছর আগে? এই প্যারিসের স্বাতি মেহরা 2 বছর আগে হরিশকে অ্যাডাপ্ট করেছিল? হ্যাঁ স্যার, 2 বছর তো হয়ে গেল। কিন্তু এই 2 বছরে আমরা ভিসার জন্য কতবার যে জবলপুরে এসেছি আবার গেছি, কখনো এমন কিছু হয়নি। জানি না কালকেই কেন প্রথমবার এইসব। না গুড্ডু, যতক্ষণ না এই কেসটাতে আমরা সবকিছু ভালো করে ধরতে পারছি, তুমি কোথাও যেতে পারবে না। স্যার, জব্বলপুরে আমার বাড়ি আর পরিবার আছে। আমি টাকা পয়সা কামালে বাড়িতে হাঁড়ি চড়ে। কাজে যদি না যাই বস আমার টাকা কেটে নেবে। তোর বসের সঙ্গে আমরা কথা বলে নেব, তুই নিজের বাড়ির সঙ্গে কথা বলে নে, কিন্তু তুই থাকবি তো এখানেই। মঞ্জু, সমস্ত ডকুমেন্টস, অ্যাডাপশন পেপার, ভিসা রিলেটেড ডকুমেন্টস সবগুলোকে ভালো করে স্টাডি করো। ঠিক আছে স্যার। সিনহা, এই গরিব ঘরের বাচ্চা হরিশকে প্যারিসে স্বাতি আইন মাফিক দত্তক নিয়েছিল, কিন্তু গত 2 বছর হরিশ ওর কাছে প্যারিসে যায়নি। কিন্তু আইন অনুযায়ী ও ওর মা। হয়তো এটা কেউ ভেবেছিল যে হরিশকে কিডন্যাপ করে প্যারিসে ওর মায়ের থেকে মুক্তিপণ নেবে, আর এই প্ল্যান করে ওরা হরিশকে তুলে নিল। কিন্তু হরিশকে কিডন্যাপ করার 2 ঘন্টার মধ্যেই এই বাচ্চা নাড়ি ভুড়ি বার করে দিয়েছে স্যার। এরকম কোন কিডন্যাপার করে? ভিকটিমকে কিডন্যাপ করে ওই দিনই খুন করা আর তারপর মুক্তিপণ চাওয়া আমরা বারবার দেখেছি। কিন্তু যেভাবে এই বাচ্চাটাকে কিডন্যাপ করে 2 ঘন্টার মধ্যেই ওইভাবে ছুরি মেরে ফেলে রেখে গেছে, এটা আমি প্রথমবার দেখছি। সিনহা, সমস্ত অ্যাঙ্গেলে এক্সপ্লোর করি। আমার মনে হয় জব্বলপুর থেকে ওদের ফলো করছিল, আর হয়তো এটা ফার্স্ট অ্যাটেম্প নয়, এর আগেও চেষ্টা করা হয়েছে। স্যার, এই ড্রাইভার গুড্ডুর কল রেকর্ড জানিয়েছি। ও বলছে যে ও নাকি আগেও 3 বার জবলপুর আপ ডাউন করেছে, ধর্মেশ, বিবেক আর হরিশের সাথে। নার্সিংপুর থেকে জবলপুর আর তারপর রিটার্ন। অ্যাটাকেতে ধর্মেশ এইভাবে গুরুতর আহত হয়েছিল, কিন্তু গুড্ডুর কোনো আঘাত লাগেনি। বলছিল ওকে ধাক্কা দেওয়া হয়েছে। ধর্মেশকে কিন্তু ধাক্কা দেয়নি, সোজা ছুরি বসিয়ে দিয়েছিল। আর তারপর চাকুটা ঘুরিয়ে দিয়েছে। টিপিক্যাল প্রফেশনালের ট্রেডমার্ক স্যার, ছুরি পেটে ঢুকিয়ে ঘুরিয়ে দেওয়া, যাতে ভিকটিমের বাঁচার চান্স একদমই না থাকে। স্ট্যাবিং স্পেশালিস্টদের নারী নক্ষত্রের খোঁজ নাও। পনেরো দিনের মধ্যে ভিসা ব্যবস্থা করে হরিশের প্যারিসে যাওয়ার ছিল। সোয়াতি দেবী ওখানে স্কুলও ঠিক করে রেখেছিলেন। হরিশের পাসপোর্ট 1.5 বছর আগে বানানো হয়েছে। হ্যাঁ, আমি অনেক দৌড়ঝাঁপ করে হরিশের পাসপোর্ট বানিয়ে দিয়েছিলাম। হরিশের দিদি প্রীতি বলছিল এই অ্যাডাপশন 2 বছর আগে হয়ে গেছে। 2 বছর আগে তো কথাবার্তা শুরু হয়েছিল, 6-7 মাস তো কাগজপত্র তৈরি করতেই বেরিয়ে গেল। ও দিদি জামাইবাবু প্রীতি আর ধর্মেশ হরিশের দেখভাল করছিল এত বছর ধরে, তাহলে ওকে অন্য কাউকে দেওয়ার জন্য প্রস্তুত হলো কি করে? এক তো 10 বছরের একটা বাচ্চাকে বোঝানো, তারপর নিজে শক্ত হওয়া, কি করে হলো এটা? দারিদ্রের থেকে কি ভারী কিছু আছে স্যার? ভালোবাসা ব্যাপারটাও তো কম নয় মোহনবাবু। ড্রাইভার গুড্ডু বলছিল হরিশের মা মাধুরী পাশের গ্রামেই থাকে নাকি? হ্যাঁ, থাকেই তো ম্যাডাম। মাধুরী যাদব ওর নাম, ডামুতে থাকে নিজের দ্বিতীয় স্বামী রাজকুমারের সাথে। প্রীতি 21 বছরের ছিল, ওর ছোট ভাই হরিশ ওই ধরুন বছর 5-এর হবে, আর সবার ছোট বোন ডিম্পল 2-2.5 বছরের হবে যখন এদের বাবা শঙ্করলালের মৃত্যু হয়েছিল। কি করে মরলো? মদ খাওয়ার কারণে। তারপর কিছুদিনের মধ্যেই মাধুরী ওই রাজকুমার যাদবের সাথে চলে যায়। ওরা দ্বিতীয়বার বিয়ে করে, আর ছোট ভাই বোন হরিশ আর ডিম্পল প্রীতির দায়িত্ব হয়ে দাঁড়ালো।
তারপর প্রীতি যখন ধর্মেশকে বিয়ে করে তখন ওই বাচ্চাগুলোর দায়িত্ব ধর্মেশ নিয়ে নেয়। মাধুরী তো শুধু নামমাত্র মা ছিল। আইনের চোখে নামমাত্র সম্পর্ক বলে কিছুই নেই। না না, সবকিছু আইন অনুযায়ী হয়েছে। মাধুরীর ছেলে মেয়েকে আইনি পদ্ধতিতেই ট্রান্সফার করা হয়েছে, সেজন্যই তো এত সময় লেগেছিল। ট্রান্সফার তো জমির হয় মোহনবাবু। হরিশকে অত দূর দেশে পাঠানো হচ্ছিল, এটা অন্যরা মানল কি করে? আর স্বাতির ওকেই বা পছন্দ হলো কেন? আমি বলেছি না স্যার, আমার ছেলে সানি আর স্বাতি মেয়েরা খুব ভালো বন্ধু। স্বাতি মেয়েরা খুব নিঃসঙ্গ ছিল। বাবা, স্বাতি খুব একা হয়ে গেছে। ওর সব আত্মীয়রা মারা গেছে, আর একা জীবন কাটানো খুবই কঠিন কাজ। তাই কালও আমাকে ওর মনের কথা বলেছে। ও একটা বাচ্চাকে অ্যাডপ্ট করতে চায়। বাবা, তুমি তো খুব ভালো করেই জানো, আমি MBA করার পরে স্বাতি ম্যাডামই আমাকে কাজ পাইয়ে দিয়েছে, প্রতিটা পদক্ষেপে আমাকে সাহায্য করেছে। তাই আমার মনে হয় এবার আমার পালা ওনাকে হেল্প করার। সেই জন্যই তোমাকে বললাম, আমাদের স্বাতি ম্যাডামকে এই ব্যাপারে হেল্প করতে হবে। স্বাতি দেবী এত বছর ধরে প্যারিসে বসবাস করছেন, তা উনি বাচ্চা ভারত থেকেই চান? হ্যাঁ বাবা, স্বাতি ম্যাডাম একটা ভারতীয় বাচ্চা অ্যাডাপ্ট করতে চান। অ্যাকচুয়ালি স্বাতি ম্যাডাম NGO থ্রুতেও ট্রাই করছিলেন, কিন্তু ওখানকার প্রসিজিওর খুব লম্বা আর প্রচণ্ড ঝামেলাও আছে। সেই জন্য ভাবলাম তোমার সাথে কথা বলে দেখি, তুমি স্বাতি ম্যাডামকে হেল্প করবে তো? কেন করবো না বাবা, ওনাকে সাহায্য করা তো আমাদের কর্তব্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ মোহনবাবু। অ্যাকচুয়ালি আমার কাছে সব কিছু আছে, কিন্তু সব কিছু থেকেও কিচ্ছু নেই। তাই আমারও একটা ডিজায়ার আছে যে আমারও একটা বাচ্চা হোক, যাকে আমি মানুষ করতে পারি। ভালো ভেবেছেন আপনি। আপনি আমায় কিছু সময় দিন, আমি দেখছি এখানে কোনো অ্যাডাপশন সেন্টার হবে, ওখানে গিয়ে আমি কথাবার্তা বলছি। আপনি কথা বলুন মোহনবাবু। ধর্মেশ তো আমাদের খেতে মজদুরির কাজ করে। ও আমার সামনে বলেছিল যে ওর স্ত্রী প্রীতির ছোট ভাই বোন হরিশ আর ডিম্পলের দায়িত্ব ওরই। ওরা আসলে খুব গরিব, দুটো বাচ্চাকে মানুষ করা সহজ কথা নয়। এর মধ্যে এখন ডিম্পল আর হরিশের মধ্যে একজনকে কেউ যদি দত্তক নেয়, একটা শিশুর জীবনটাও বেঁচে যাবে, আর ধর্মেশের মাথা থেকে বোঝাও কমে যাবে। সবার সুবিধা হবে মোহনবাবু। সবার আগে আমি ধর্মেশ আর প্রীতিকে এক জায়গায় বসালাম আর বললাম এই ব্যাপার, বলো কি করবে। তো ওরা হরিশকে দত্তক দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। তারপর গিয়ে আমি সব পেপার তৈরি করলাম স্যার। হরিশ কেন? ডিম্পলও তো ছিল। ছিল, কিন্তু স্বাতি দেবী হরিশকে দত্তক নিতে চেয়েছিলেন। মোহনবাবু, তার মানে ওর মা মাধুরীর কোনো আইনি পদক্ষেপ লেগেছিল? লেগেছিল স্যার। তহসিল অফিস পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ধর্মেশ আর প্রীতির রাজিনামা তখন গ্রাহ্য হবে যখন এই ব্যাপারটার প্রমাণ থাকবে যে হরিশের মা মাধুরী হরিশকে ছেড়ে চলে গেছেন আর উনি দ্বিতীয় বিবাহ করেছেন, আর ধর্মেশ আর প্রীতি আইনগতভাবে অভিভাবক। স্যার, তারপর তো গিয়ে আমি সব পেপার বানালাম। সবার প্রথমে মাধুরী আর তার দ্বিতীয় স্বামী রাজকুমার, এদের দুজনের বিয়ের রেজিস্ট্রেশন করাতে হয়েছে। এরপর NOC নিতে হলো মাধুরীর, যে ধর্মেশ আর প্রীতি এখন থেকে আইনত অভিভাবক, মা বাবার মতোই গণ্য হবে। এইভাবে আইনত অভিভাবক বানানোর সব ব্যবস্থা করা হয়েছিল তহসিল অফিসে। ধর্মেশ আর প্রীতি আইনত অভিভাবক হয়ে গেল। তারপর সেপ্টেম্বর 2015 স্বাতি দেবী প্যারিস থেকে এখানে এলেন হরিশের সাথে দেখা করতে আর সব ফর্মালিটিস পূরণ করতে, যাতে উনি হরিশকে দত্তক নিতে পারেন। স্বাতি দেবী যখন প্রথমবার হরিশের সম্মুখীন হন তো ভীষণ খুশি হয়েছিলেন উনি। ইউ আর শাই। হ্যাঁ, লজ্জা পাচ্ছ? হ্যাঁ, হোয়াট এ সুইট বয়। হ্যাঁ, ডিম্পল, এদিকে এসো। কাম হিয়ার। চা। এই যে চকলেট, পছন্দ তো তোমার? হ্যাঁ, আর এই যে ড্রেস। এখানে বসো। শাই লজ্জা পাচ্ছে। ডিম্পল, তুমি কোন ক্লাসে পড়ো? ওয়াও, লজ্জা পাচ্ছে। 3rd স্ট্যান্ডার্ড। তুমি আসবে তো আমার সঙ্গে প্যারিস? হ্যাঁ, দাদার সঙ্গে আসবে তো? হ্যাঁ, কেন না? হরিশ সেটেল হওয়ার পরে ওর বোনকেও ডেকে নেবে ওখানে, তাই তো হরিশ? দিদিমণি, আমার কাছে এর থেকে বড় আর খুশির কথা কি হতে পারে যে আমার ভাই বিদেশে যাবে পড়াশোনা করতে। জীবনে অনেক বড় হবে আমার ছোট্ট ভাইটা।
বড় দিদি তো আসলে শুধু নামমাত্রই। প্রীতি আসলে এদের দুজনের নিজের মাই। তুমি সবসময় ওদের মা হয়েই থাকবে প্রীতি, কিন্তু এখন হরিশের দুটো মা হবে, একটা তুমি আরেকটা আমি। সত্যি কথা, তোমাদের মন অনেক বড়। তোমরা আমার জীবনের একটা বিশাল ফাঁকা জায়গা পূর্ণ করে দিলে, আর আমি সারা জীবন থ্যাঙ্কফুল থাকবো। সত্যি কথা, ধন্যবাদ। তারপর দৌড়ঝাঁপ করে আমি হরিশের পাসপোর্ট বানিয়েছিলাম। প্যারিসের ভিসা প্রায় হয়ে গেছিল, আর তখনই দেখুন কারোর নজর লেগে গেল। আপনার নজরে কে হতে পারে যার এই অ্যাডাপশনে মত ছিল না? কারোরই না। 2 বছর আগে তো সবকিছু হয়েই গেছিল। 1 মাসের মধ্যে প্যারিসের ফ্লাইট ধরার কথা ছিল। কিন্তু মোহনবাবু, কেউ তো একজন চাইছিল না যে হরিশ ওখানে যেতে পারুক। স্যার, আমি এটা কিছুতেই মানতে পারছি না যে কেউ হরিশকে আটকাতে চাইছিল। এটা করে কার কি লাভ হতো বলুন তো? কিন্তু সেটা তো ঘটেছে। তার মানে নিশ্চয়ই কেউ লাভ করেছে বা লাভ করতে চলেছে। হ্যাঁ বলছি ডক্টর, বলুন। হরিশের জ্ঞান ফিরেছে। এক্ষুনি যাচ্ছি ডক্টর। হরিশের জ্ঞান ফিরেছে। স্যার, ভগবানের অসীম কৃপা। আমার মনে হচ্ছে কোনো ভুল বুঝাবুঝির কারণে হরিশের উপর হামলা হয়েছিল। একটু ভাবুন, একটা নিষ্পাপ ছেলেকে কেউ কেন ছোড়া মারবে? হরিশের যখন জ্ঞান ফিরে গেছে, ওকে জিজ্ঞেস করব যে বাইকে ওই দুজন কে ছিল। সালাম স্যার। সালাম নীলেশ, বল কি খবর আছে? কোন খবরটা নেই স্যার। আমাদের এলাকায় আন্ডারগ্রাউন্ড হয়ে থাকা কোনো কিডন্যাপিং গ্যাংয়ের হাত নেই স্যার। একদম ভিতরের খবর বলছি স্যার। ভুল এলাকায় তুই ঢুকেছিস নীলেশ, ভুল গ্রামে ঘুরে এসেছিস। আমার মনে হয় না বাচ্চাকে অপহরণ করার জন্য সুপারি নেওয়া হয়েছে, বাচ্চাকে প্রাণে মারারই সুপারি নেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে সুপারি পুরো করা হতো স্যার। স্যার, অর্ধেক সুপারি তো কারো কাজে আসবে না। আমি তো 4-5 জন আন্ডারগ্রাউন্ড কিলারের সঙ্গে কথা বলেছি স্যার। সবাই এক কথাই বলছে, এই সুপারির ব্যাপারে কারোর কোনো খবর ছিল না। যে সুপারি দিয়েছে বা নিয়েছে তারা বাইরের লোকও হতে পারে। নীলেশ, তুই একটা কাজ কর, এই বাচ্চা হরিশের মা মাধুরী যাদব, শুনেছি ওনার দ্বিতীয় স্বামী রাজকুমারের সঙ্গে থাকে। ব্যাপারটা দেখ কে। আমার তো এই গুড্ডুর ওপর চরম ডাউট রয়েছে, কিন্তু এর কল রেকর্ডস আসা এখনো বাকি। কিন্তু এইটুকু শিওর, কেউ তো খেলা খেলছে। কেমন আছো হরিশ? টিম্পল, তোমার প্রীতি দিদি কোথায়? দিদি ওষুধ কিনতে গেছে। তোমার মতো এত সাহসী বাচ্চা আমি কখনো দেখিনি। তুমি এইভাবে আহত হয়েছিলে, তাও তুমি দৌড়চ্ছিলে। তুমি তো হিরো, রিয়েল হিরো। দেখো হরিশ, আমি বেশি সময় নেব না, খুব শান্ত হয়ে বলো। ওই দুজন যখন তোমায় বাইকে তুলে নিয়ে গেল, তারপর কি হলো? ওই লোকগুলো ফাঁকা রাস্তায় নিয়ে গেল, তারপর চলতে থাকলো। যে লোকটা বাইক চালাচ্ছিল তার ফোন এলো। হ্যালো, ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। না না, ছেড়ে দাও আমায়। চল চল তাড়াতাড়ি। ছেড়ে দাও। উ, 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 আ, আ। ওই লোকগুলো বাইক নিয়ে পালিয়ে গেল। হরিশ, যে লোকটা ফোনে কথা বলছিল, ওই লোকটা আরো কিছু বলছিল? না, শুধু হ্যালো। ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমার ওই দুজনের কারোর চেহারা মনে আছে? ওরা দুজন হেলমেট পরা ছিল। হেলমেটে কোনো রকম ছবি, সেরকম কিছু মনে আছে? তুমি ওই বাইকের নাম্বার প্লেট দেখেছিলে? তুমি তো এত স্মার্ট, তুমি ঠিক নাম্বারটা মনে রেখেছো, তাই না? কোনো ব্যাপার না, তবু ওদের ধরে ফেলবো। ওই লোকগুলো আমার জামাইবাবুকেও মেরেছে। তোমার জামাইবাবু একদম ঠিক আছে হরিশ,
আর তুমিও একদম ঠিক হয়ে যাবে। আন্টি, হরিশ দাদাকে আর প্যারিসে যেতে দিও না। তুমি দিদি আর জামাইবাবুকে বুঝিয়ে দাও। মা টিম্পল, তোমার ভাই হরিশ আর কোথাও যাবে না, এখানেই থাকবে। আর তুমিও তোমার ভাই হরিশের খুব খেয়াল রাখবে। এই মুহূর্তে হরিশের তোমাকে ভীষণ দরকার। স্যার, হয়তো মোহনবাবু ঠিক বলছেন। মিস্টেকেন আইডেন্টিটি। হরিশের মতন গরিব বাচ্চাকে কেন কেউ নেবে? যে দুজন ওকে তুলেছিল, হয়তো টার্গেট অন্য কেউ ছিল। তাহলে যে ফোনটা এসেছিল ওখানে, সেটা এই জন্য করা হয়েছিল যে ভুল বাচ্চাকে তোলা হয়েছে। আর কোনো উপায় নেই, শেষ করে দাও। যাতে আইডেন্টিফিকেশন না থাকে। মুশকিলের, কিন্তু অসম্ভব নয়। আমার হামলাকারীদের নিয়ে কোনো সন্দেহ নেই, ওরা পেশাদার খুনি। একটা লোক আর অতটুকু একটা বাচ্চাকে আধমরা করে দিয়েছে। ইন্সপেক্টর, যেটার ভয় করছিলাম সেটাই হয়েছে। আরেকবার অপারেট করতে হবে হরিশ আর ওর জামাইবাবুকে। আবার কেন ডক্টর? আপনি জানেনই তো, দুজনের মাল্টিপল স্ট্যাবিংস হয়নি, শুধু একটা সিঙ্গেল স্ট্যাব করা হয়েছিল, যেমন প্রফেশনাল কিলাররা করে। ছুরি সোজা পেটে ঢুকিয়ে দিয়ে সেটাকে খুব জোরে ঘোরানো হয়, যে নাড়ি ভুড়ি বেরিয়ে আসে, যেরকম এদের দুজনের কেসে হয়েছে। জানি ডক্টর, কিন্তু ধর্মেশ আর হরিশ বেঁচে যাবে তো? দেখুন, আমরা সব রকমভাবে চেষ্টা করছি। আমরা ক্ষতটা স্টিচ করেছি, ব্লিডিং আটকে দিয়েছি, সব করেছি, কিন্তু তবুও এদের দুজনের কেসে ইন্টারনাল ইনফেকশন হয়ে গেছে। বিপদের কোনো ব্যাপার নেই তো? অনেস্টলি ভয় পাওয়ার মতোই ব্যাপার। আমরা ভালো করে চেষ্টা তো করে যাচ্ছি, কিন্তু দুজনেই হাই রিস্ক জোনে আছে। আমাদের কাছে আর কোনো অপশানও নেই, চান্স তো নিতেই হবে। অনেস্টলি ভয় পাওয়ার মতোই ব্যাপার। আমরা ভালো করে চেষ্টা তো করে যাচ্ছি, কিন্তু দুজনেই হাই রিস্ক জোনে আছে। আমাদের কাছে আর কোনো অপশানও নেই, চান্স তো নিতেই হবে। 10 বছরের বাচ্চাকে কেউ অ্যাডাল্ট ভেবে অপহরণ করবে না। ওরা নিশ্চয়ই ওখানে অন্য বাচ্চার জন্য এসেছিল, কিন্তু সেই বাচ্চাটাই বা কে? হয়তো জব্বলপুরের কোনো ধনীর বাচ্চা হবে। আর যেই স্পটে গুড্ডু বিবেককে বমি করানোর জন্য নামিয়েছিল, হয়তো ওইখানেই ওদের আসার কথা। চলো, এটা মেনেও নিলাম যে এটা মিস্টেকেন আইডেন্টিটির কেস, কিন্তু যদি কিডন্যাপিং এর প্ল্যান হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এটা কোনো গ্যাং এর কাজ। আর এই কিডন্যাপিং এর প্ল্যানিংটা অনেক আগে থেকে চলছিল। সিনহা, বেলাঘাট, জব্বলপুর আর এর আশেপাশে যতগুলো কিডন্যাপার আছে, যতগুলো পুরনো গ্যাং আছে, সবার হিস্ট্রি বার করো। এক্ষুনি কাজে লেগে পড়ছি স্যার। স্যার, তবে বিবেক এবং ড্রাইভার গুড্ডু, এদের দুজনের কল রেকর্ড চলে এসছে, কিন্তু এদের রেকর্ডসে সেরকম সন্দেহজনক কিছুই দেখছি না স্যার। মিস্টেকেন আইডেন্টিটি কেসও হতে পারে, কিন্তু এক্ষুনি সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না। প্রীতি, হরিশ আর ধর্মেশ এখন কেমন? দুজনের অবস্থাই ভালো নয় মা। ডাক্তার বলছে দুজনের অবস্থাই খুব খারাপ, কিচ্ছু বুঝতে পারছি না। দুজনকে ভালো করে সামলা। কে জানে আমাদের হরিশের সঙ্গেই কেন এমন হলো। দু মাস আগে আমি জামিনে খালাস পেয়েছি, আর আমি করে যাচ্ছি, কোনো কাজ নেই নি হাতে। ঠিক আছে প্রতীক, আমি মানলাম তোমার কথা। 7 বছর জেলে থাকার পর 2 মাস রেস্টের জন্য ঠিক আছে একদম, কিন্তু আরামের সময় তোর চোখ, নাক, কান সবকিছুই কাজ করছিল তো না? এটা হতেই পারে না যে তুই কোনো বাচ্চার কিডন্যাপিং এর ব্যাপারে কিছু শুনিসনি। স্যার, আপনি ভালোই জানেন আমিও অনেক বাচ্চাকে কিডন্যাপ করেছি, আপনিও অনেক কিডন্যাপারদের ধরেছেন। এরকম কাজ করতে গেলে টিম থাকে, যে কোনো দলে 2টো গ্রুপ থাকে, একটা টিম তোলে আর একটা টিম ওখানে স্ট্যান্ড বাই থাকবে। বোধহয় ছিল, কিন্তু সামনে আসেনি। নিশ্চয়ই থাকবে। 2টো লোক এসে কি করলো? একজনের পেট ছিঁড়ে দিল। হ্যাঁ, তারপর কি করলো? বাচ্চাটারও পেট ছিঁড়ে দিল। আপনি দেখেছেন পেট কিভাবে ছিঁড়েছে? এটা কিডন্যাপারদের কাজ হতেই পারে না স্যার, কোনো কিডন্যাপার এটা করবে না, এটা কোনো প্রফেশনাল খুনিদের কাজ। তাহলে কিডন্যাপার্স কি প্রফেশনাল খুনি হতে পারে? প্রফেশনাল খুনিই করেছে কাজটা।
এটা কিডন্যাপিং এর প্ল্যান ছিলই না, এটা ছিল মার্ডারের প্ল্যান। ভালো করে হয়নি তাই বাচ্চাটা বেঁচে গেছে। স্যার একটা খারাপ খবর আছে, হরিশ আর ধর্মেশের দুজনের অবস্থাই খুব খারাপ স্যার। ইনফেকশন ছড়িয়ে গেছে? খুব তাড়াতাড়ি আর খুব খারাপ ভাবে। কোনো জায়গাতে হাত ঢোকালেন আর ওখান থেকে কিছুই পেলেন না, তাহলে এটা বুঝে নেবেন ওটা হাতের বাইরে। স্যার এটাও হতে পারে যে ওই দুটো লোক বেড়াঘাটের লোকই না, জব্বলপুর বা অন্য কোনো শহরের পেশাদার খুনি যদি হয়তো। তোর কাছে কেন টিপ রয়েছে কি প্রতীক? যদি থাকতো তাহলে কি সময় নষ্ট করতাম দুজনের? কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আপনাদের ডিপার্টমেন্ট যে অ্যাঙ্গেলে যাচ্ছে না, মানে এই যে আপনারা অন্য কিছু ভাবছেন না, সেই সব চিন্তা ভাবনা ডিলিট করে দিন। কেন? এইসব সুপারি দেওয়ার ব্যাপার স্যাপার রাতারাতি ঠিক হয় না। একটা টিম তৈরি হয়, ভালো করে খোঁজ খবর নেওয়া হয়, টার্গেটের চেহারা এরা পুরোপুরি মনের মধ্যে বসিয়ে নেয়। ভুল হতেই পারে না। সব সময় না, তাও আগে বল। স্যার যে জায়গায় কাণ্ডটা ঘটেছে ওই জায়গাতে অন্য কোনো গাড়ি থাকবেই থাকবে আসল টার্গেটের সঙ্গে, ঠিক আছে? আগে বল, আমি শুনছি। এটা স্যার হতে পারে যে ওই গাড়িটা ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়েছিল, হ্যাঁ, কিন্তু এই গাড়িতে ওই একদম আসল টার্গেটের মতো 10 বছরের বাচ্চা থাকাটা দুটো ব্যাপার একসঙ্গে। স্যার অনেক মুভিতেও তো এরকম মেলে না। আপনি নোট করে নিন, নিশানা বাচ্চাটাই ছিল, প্ল্যান মার্ডারেরই ছিল। আপনি শুধু শুধু আমাদের মতো কিডন্যাপারদের সন্দেহ করছেন। আপনি পেশাদার খুনিদের ভালো করে খোঁজ খবর নিন স্যার, আপনি ওদের ওখানেই গিয়ে খুঁজে পাবেন। আরেকটা কথা স্যার, কিডন্যাপিং মুক্তিপণের জন্যই করা হয়, পান্তা ভাত আর পেঁয়াজের জন্য নয়, যেটা এই বেচারা গরিবরা খেয়ে শোয়ে। আর এই গাড়িতে এরা যাচ্ছিল, ওই গরিব ধর্মেশ আরো শালা। আপনার কি এটা ঠিক লাগছে স্যার? প্রদীপ বাচ্চাকে একজন বিদেশি পার্টি দত্তক নিয়েছে, হতে পারে তার থেকে টাকা বার করানোর জন্য করেছে। হ্যাঁ, তাহলে এক ফোঁটাও রক্ত ঝরাতো না। আর বিশেষ করে হরিশের তো নয়ই। প্রথমে ধর্মেশকে নিয়ে গেল, তারপর বললো যে ভেতর থেকে রক্ত বেরোচ্ছে, আর তারপর হরিশকে নিয়ে গেল। বুঝতে পারছি না কি হচ্ছে। কিছুই বুঝতে পারছি না রে মা, আর পুলিশও তো কিছু বলছে না। স্যার এদিকে দামুদা একটা ছোট্ট খবর পেয়েছি। হরিশের মা মাধুরীর ব্যাপারে? না, হরিশের মা মাধুরীর ব্যাপারে নয়, লক্ষ্মী মার ব্যাপারে। ধাঁধা না করে পরিষ্কার খুলে বল। লক্ষ্মী মা টাকা, ওই যে ফরেনের পার্টিটা আছে না, যারা হরিশকে দত্তক নিয়েছে, তারা ধর্মেশ আর প্রীতিকে 5 লাখ টাকা দিয়েছিল। তাই নাকি? তুই জানলি কি করে? স্যার এই মাধুরীর যে দ্বিতীয় স্বামী আছে না, রাজকুমার যাদব, ওর এক বন্ধুকে বলেছিল। এই রাজকুমারের তো ঝাল লেগে গেছিল প্যারিসের ব্যাপারটা শুনে। একবার বলছিল ওর বউ মাধুরীর প্রথম পক্ষের সন্তানের কপাল খুলে গেছে। কপাল একেই বলে, কত বড় বাড়িতে যাচ্ছে, তাও আবার বিলেতে। ওই প্রীতি আর ধর্মেশকে 5 লাখ টাকা ধরিয়ে দিয়েছে ওই পার্টি। আরে মানুষও তো ওরাই করেছে। ছোট্টটি ছিল যখন মাধুরী বৌদিকে বিয়ে করলে, সাথে তো তুমি আনতে পারতে। যদি জানতাম নিয়ে আসতাম না। কপাল যে এইভাবে বদলে যাবে সেটা কে জানতো? স্যার এটা টাকার মামলা হতে পারে, কোনো লেনদেনের ব্যাপার হবে, কিন্তু কাজটা হয়তো হয়নি, আর তার বদলে ওরা এই বাচ্চা হরিশের ক্ষতি করে দিল। স্যার কিডন্যাপিং এ পিএইচডি করা প্রতীককে আমি কোয়েশ্চেন করেছি, ও বলছে এটা পাক্কা কিডন্যাপিং হতেই পারে না, অ্যাটেম্প্ট টু মার্ডার ছিল। আমার মনে হচ্ছে স্যার এখানে টার্গেট এই বাচ্চা হরিশই। আচ্ছা, এই অ্যাডাপশনটা দেখানোর জন্য শুধু নয় তো, টাকা দিয়ে বাচ্চা বিক্রিও হয়? কি বলছেন ইন্সপেক্টর? আমি জেলার ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান, আমাকে আপনার বাচ্চাদের দালাল মনে হলো? 5 লাখ টাকা দিয়েছিল ওই স্বাতী মেহরা প্রীতি আর ধর্মেশকে। ইন্সপেক্টর সাহেব, এটা স্বাতী, ধর্মেশ আর প্রীতির ব্যক্তিগত ব্যাপার। স্বাতী দেবী যেটা খুশি মনে দিয়েছিলেন, এরা সেটা খুশি মনে নিয়েছেন। অ্যাডাপশন আইন মেনেই হয়েছে। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি আপনাকে প্যারিসের নাম্বার দিচ্ছি, আপনি স্বাতী দেবীর সাথে কথা বলে নিন আর সন্দেহ দূর করে নিন। দ্যাট ইজ কারেক্ট অফিসার। আমি ধর্মেশ্বর শুক্লাকে 5 লাখ টাকা দিয়েছিলাম যখন হরিশের অ্যাডপশন পেপার অ্যাপ্রুভ হয়েছিল। পুরো ডিলটা কত হয়েছিল ম্যাডাম? প্রথম ইনস্টলমেন্টের পরে আরো কতবার দিয়েছিলেন? ডিল ইনস্টলমেন্ট? আপনি
আপনি এসব কি বলছেন অফিসার? 5 লাখ কেন দিয়েছিলেন? কারণ হরিশের অ্যাডপশনের পর ওর আপব্রিঙ্গিং এর রেসপন্সিবিলিটি আমার, তাই ওর টেক কেয়ারের জন্য ওর সিস্টার প্রীতি আর জামাইবাবুকে 5 লাখ টাকা দিয়েছিলাম আর ক্লিয়ারলি বলেছিলাম যে এই টাকা ওরা ডিম্পলের জন্য ইউজ করতে পারে। And you accuse me that I bought my হরিশ। স্বাতী দেবী, আমি 3টে প্রশ্ন করতে চাই আর তার উত্তরটা চাই। প্রীতি আর ধর্মেশ আবার কখনো টাকা চেয়েছিল? নো, নেভার। এই 5 লাখ টাকাও আমি নিজের ইচ্ছেতে দিয়েছিলাম ওদের। কোন রকম হুমকি? হরিশের অ্যাটাকের পরে কোন রকম টাকা চাওয়া চাই? Again, no. হরিশের বায়োলজিক্যাল মা মাধুরী দেবী, তার কোনো ইনভলভমেন্ট? ইন্সপেক্টর, আমি ওকে কখনো দেখিনি। এবার শেষ প্রশ্ন স্বাতী দেবী, সানির বাবা মোহন বাবুর হেল্পটা আপনি কিভাবে শুধলেন? সেটা কি ডলারে? What a horrible man you are, ইন্সপেক্টর। এখানে আমি আমার ছেলের জন্য টেনশনে প্যানিক করছি, ওর অপারেশন চলছে, আর আপনি একটার পর একটা ননসেন্সিক্যাল বাজে প্রশ্ন করে যাচ্ছেন। Shame on you. মঞ্জু, পাসপোর্ট, অ্যাডপশন পেপারস, ফর্জের এক্সপার্টের সঙ্গে বসে ডাবল স্ক্যান করো। ফ্রেঞ্চ কনসুলেট অফিস, পাসপোর্ট অফিস, দুটোতেই খোঁজ নাও। পুরো পসিবিলিটি রয়েছে এই পুরোটাই সাজানো। বাচ্চাটা বিক্রি হয়েছে, 5 লাখ টাকা প্রথম ইনস্টলমেন্ট। এখন ফ্রান্সে বসে ওই মহিলা তো কিছুতেই এটা স্বীকার করবেন না। ঠিক আছে স্যার, আমি সবটাই দেখে নিচ্ছি। হরিশের মা মাধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিচ্ছি, আর ওর দিদি প্রীতি, মোহনবাবু, বিবেক আর ড্রাইভার গুড্ডু, এদের সবাইকে নজরে রাখছি। কেসটা হয়তো কিডন্যাপিং এর নয়, হরিশ আর ধর্মেশের মার্ডারের ছিল। ডক্টর, আমরা পুরো চেষ্টা করেছি কিন্তু ধর্মেশকে বাঁচাতে পারিনি। আর হরিশ? ওর অন্য একটা রুমে অপারেশন চলছে। স্যার, অনেকদিন বাদে একদম গরম আর তাজা খবর এনেছি আপনার জন্য। তাড়াতাড়ি বল সূর্য। স্যার, এই জব্বলপুরে অনেক নাম করা আর ওয়ান্টেড সুপার কিলার আছে, যে অনেক মার্ডার করেছে। ওকে এই হাইওয়ের পাশেই দেখা গেছে। কবে দেখা গেছিল? 19শে জুনে এই বেড়াঘাট হাইওয়ের পাশে পকোড়া খেতে দেখা গেছিল। ওর সাথে ওর একটা কোনো পার্টনারও ছিল। আপনিও হয়তো নাম শুনেছেন স্যার, ললিত সিং। হ্যাঁ শুনেছি, কিন্তু ওর সাথে কে ছিল? ওর সেরকম নামটাম জানি না স্যার, কিন্তু হ্যাঁ এখানকার একজন ওই দোকানদারকে বলেছে ও ললিত সিং, সুপারি কিলার। আর এই দোকানদার আমাদের খোঁজো স্যার। স্যার 6টা অ্যাটেম্প টু মার্ডার চার্জ আর একটা মার্ডার চার্জ, আর 3টে কেসে ট্রায়াল চলছে। আর গত 2 মাস ধরে এই ললিত সিংহ বেলে রয়েছে। ললিত সিংহ ভুল কাউকে মারেনি তো? তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা আরো একবার ভেবে দেখতে পারি। একদম স্যার, কিন্তু স্যার প্রশ্ন এখন এটাই যে টার্গেট কি শুধুই হরিশ ছিল, না ধর্মেশও টার্গেট ছিল, না ধর্মেশ এমনি মাঝখানে চলে এসেছিল আর তারপর ড্যামেজ হয়ে গেল? জানা যাবে, কিন্তু তার আগে জানতে হবে যে এই ছোট বাচ্চাটার উপর কার এত রাগ ছিল আর কেন। হরিশের ইনফেকশন ধর্মেশের থেকেও কয়েক গুণ বেশি। আমরা আমাদের সব রকম চেষ্টা করেছি কিন্তু হরিশকেও বাঁচাতে পারলাম না। প্রীতি, মা, হরিশও বেঁচে নেই। স্যার, ধর্মেশের পরে হরিশকেও বাঁচানো গেল না স্যার। ডক্টর বলছিলেন যে ইনফেকশন খুব বাড়াবাড়ি রকমের।
সুপারি কিলার ললিত সিংহ তো নিজের ইচ্ছে দুটো মার্ডার করবে না, তাও একটা গরিব লোক আর একটা ছোট বাচ্চার। সেনা, এই মুহূর্তে আমাদের কাছে কি আছে? স্যার ড্রাইভার গুড্ডু চবে আর এই বমি করা কুমার বিবেক আর্য। স্যার এই বিবেককে তুলে বমি করানো যাক। ডেফিনেটলি খুন করার আগে সিগন্যাল দিয়েছিল স্যার ওই ললিতকে। স্পট ঠিক ছিল যে কোথায় থামবে আর এটা কিভাবে করা হবে। স্যার হরিশের আসল মা মাধুরী আর ওনার হাজবেন্ডকেও কিন্তু ছেড়ে দেওয়া উচিত আর নয়। সেই সঙ্গে মোহনবাবু আর তার ছেলে যে প্যারিসে বসে রয়েছে। হরিশ নিজের জীবনে খুশিতেই ছিল, তারপর অ্যাডাপশন হলো, শেষে খুন হলো। এই প্ল্যানটা চাইল্ড ট্রাফিকিং মাফিয়াদেরও হতে পারে, কিন্তু যাই হোক আমাদের মাস্টারমাইন্ড আর কিলার দুটোকেই ধরতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.